Good evening. Good evening and welcome to Conquer 1 Integrated Course on Polity. তো আজকে আমরা সেকেন্ড ক্লাস আমরা করছি, মানে বলতে পারো এখন আমাদের প্রস্তুতি চলছে, ঠিক আছে। তো প্রথম ক্লাস যেখানে আমরা আলোচনা করেছিলাম স্টেট মানে কি, পার্লামেন্টারি সিস্টেম, প্রেসিডেন্সিয়াল সিস্টেম, ইউনিটারি সিস্টেম, ফেডারেল সিস্টেম। আজকে আমরা যেটা আলোচনা করব সেটা হচ্ছে হোয়াট ইজ কনস্টিটিউশন। ওকে, আমরা তো ইন্ডিয়ান পলিটি অ্যান্ড কনস্টিটিউশনের ক্লাস করব, তাই না? তাহলে সেই ক্ষেত্রে প্রত্যেকটা সাবজেক্টেরই তো একটা নিজস্ব একটা জায়গা আছে, যেটাকে আমরা কি বলি, একটা সাবজেক্টের কোর কনসেপ্টের জায়গা। তো সেই কনসেপ্টের জায়গাগুলো যদি আমাদের ক্লিয়ার না থাকে, সেই কনসেপ্টগুলো যদি আমাদের ঠিকঠাক না থাকে, তাহলে কখনোই কিন্তু সেই সাবজেক্টটা আমাদের পক্ষে কিন্তু সঠিকভাবে বোঝা বা জানা সম্ভব নয়। তো প্রথমে আমরা যে ক্লাসেস গুলো করছি, সেই ক্লাসেস গুলো কিন্তু ইন্ডিয়ান পলিটি অ্যান্ড কনস্টিটিউশন যখন আমরা স্টাডি করব, সেই স্টাডির ক্ষেত্রে যাতে আমাদেরকে কোনো কনসেপচুয়াল বলতে পারো অবস্ট্যাকল যাতে আমাদেরকে ফেস করতে না হয়। তো আজকে আমি তোমাদের সাথে যেটা আলোচনা করব আজকের এই ক্লাসে, সেটা হচ্ছে হোয়াট ইজ কনস্টিটিউশন। ঠিক আছে, সংবিধান কি, সংবিধানের বলতে পারো বিভিন্ন ভাগ, সংবিধানের কাজ কি, এবং সংবিধান তৈরির যে সংস্থা কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি, সেই কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি নিয়ে আজকের এই ক্লাসে আমি তোমাদের সাথে আলোচনা করব। ওকে, তো প্রথম ক্লাসে আমি তোমাদের সাথে যে বিষয়গুলো আলোচনা করেছিলাম সেই জায়গা থেকে যদি কোথাও কাউরির যদি কোনো ডাউট থাকে তো আমাকে জিজ্ঞাসা করতে পারো। ঠিক আছে, প্রথম ক্লাসে যদি তোমাদের কোথাও কোনো ডাউট থেকে থাকে তো জিজ্ঞাসা করো। ওকে, তো দেখো এই কোর্সে আমি আবারও বলছি, এই কোর্সের আমাদের যে ক্লাস, সেই ক্লাস কিন্তু হবে হচ্ছে মনডে, তাই তো, মনডে, ওয়েনেসডে এবং হচ্ছে ফ্রাইডে 7 PM থেকে। ঠিক আছে, তো 12ই ফেব্রুয়ারি থেকে আমাদের ক্লাস স্টার্ট হচ্ছে। তো তার আগে আমরা কিছু ক্লাস আমরা করে নিচ্ছি, এই কারণে ওই যে ইন্ডিয়ান পলিটি অ্যান্ড কনস্টিটিউশনের ক্লাসেস গুলো যাতে আমরা ঠিকভাবে সঠিকভাবে বুঝতে পারি। ঠিক আছে, তো আর একটা কিন্তু আমরা এই ক্লাস করব, সেটা হচ্ছে বুধবার। ঠিক আছে, নেক্সট ওয়েনেসডে আমরা আরেকটা ক্লাস করব। তারপরে তো 12ই ফেব্রুয়ারি থেকে আমাদের একদম কোর্সের যে বলতে পারো মেন যে ক্লাসেস গুলো সেইগুলো স্টার্ট হয়ে যাচ্ছে। ওকে, আচ্ছা, তো জিজ্ঞাসা করো কাউরির যদি কোথাও কোনো ডাউট থাকে প্রথম ক্লাস থেকে, পার্লামেন্টারি সিস্টেম, প্রেসিডেন্সিয়াল সিস্টেম, ইউনিটারি সিস্টেম, ঠিক আছে, ফেডারেল সিস্টেম, আমি যে আলোচনাটা করেছিলাম সেই জায়গা থেকে যদি কাউরির কোথাও কোনো ডাউট থাকে তো আমাকে জিজ্ঞাসা করো। ঠিক আছে, তো প্রথমে আমি ডাউট গুলো একটু আলোচনা করে নিব, তারপরে আজকের আমি আলোচনাই হচ্ছে চলে যাব। তো আজকে আমি তোমাদের সাথে যেটা আলোচনা করব দেখতেই পাচ্ছ, সেটা হচ্ছে হোয়াট ইজ কনস্টিটিউশন। সংবিধান নিয়ে আলোচনা করব, যে সংবিধান কি, সংবিধানের বলতে পারো যে টাইপস গুলো এবং কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি। ওকে, তো প্রথম ক্লাস নিয়ে কাউরির মনে হচ্ছে কোনো ডাউট নেই, তাহলে চলো চলে যাই আজকে আমরা আমাদের আলোচনায়। তো আজকের আলোচনাটা হচ্ছে কি, যে হোয়াট ইজ কনস্টিটিউশন, সংবিধান কি। তো সংবিধান কি অবশ্যই আমরা বুঝবো, কিন্তু তার সেটা বোঝার আগে আমরা কয়েকটা করে ছবি আমরা দেখি, এবং ছবি দেখে আমরা কিছু আইডিয়া করতে পারছি কিনা, কিছু বুঝতে পারছি কিনা, চলো একবার আমরা দেখে নিই। তো প্রথম যে ছবিটা তোমরা দেখতে পাচ্ছ, এই ছবিটা দেখে তোমাদের কি মনে হচ্ছে একটুখানি বলতে পারবে? যে এই ছবিটা, এই যে একটা দেখতে পাচ্ছি যে চারিদিক দিয়ে গাড়ি ঘোড়া যাচ্ছে, একটা রাস্তা, ঠিক আছে, তো এই ছবিটা দেখে কি মনে হচ্ছে? কমেন্ট করো, কি মনে হচ্ছে এই ছবিটা দেখে, জাস্ট আমাকে বলো কি মনে হচ্ছে এই ছবিটা দেখে, কি সিচুয়েশন, যেটা মনে হচ্ছে তোমাদের সেটা আমাকে বলো, কি মনে হচ্ছে এই ছবিটা দেখে। আই অ্যাম ওয়েট ফর ইউর রেসপন্স। দেখো কি মনে হচ্ছে এই ছবিটা দেখে, যেটা মনে হচ্ছে সেটা বলো, তোমার যেটা মনে আসছে তুমি সেটা বলো, তাই না? দেখছি চারিদিক দিয়ে গাড়ি ঘোড়া। দেখো এটা আমি কোনো প্রশ্ন করিনি, তোমরা যদি বলো হ্যাঁ স্যার আমি 10টা গাড়ি দেখতে পাচ্ছি, সেটাও কিন্তু সঠিক। ঠিক আছে, যদি বলো যে স্যার এখানে আমি 10টা গাড়ি দেখতে পাচ্ছি, তার মধ্যে 5টা গাড়ি সাদা কালারের, দুটো গাড়ি কালো কালারের, সেটাও হতে পারে উত্তর। তাই এখানে ভেবো না যে এটা আমি তোমাকে কোনো কিছু কাঠগড়ায় দাঁড় করাবো যে তুমি ভুল কেন বললে। ঠিক আছে, বাট ট্রাই টু অ্যান্সার, যে হ্যাঁ এই ছবিটা দেখে তোমার কি মনে হচ্ছে। একটা তো কিছু ভাবনা চিন্তা তোমার হচ্ছে, যে হ্যাঁ এই ছবিটা মনে হচ্ছে এরকম একটা কোনো সিচুয়েশন, যেরকম অদিতি লিখেছে যে ল অ্যান্ড অর্ডার নেই। ঠিক আছে, অদিতি যেটা লিখেছে যে ল অ্যান্ড অর্ডার নেই।
ঠিক আছে? তো চুপচাপ থেকে কিন্তু জীবনে কোনো কিছু শেখা যাবে না। ঠিক আছে? আমরা অনেকে ভাবি যে চুপচাপ থেকে হয়তো আমরা অনেক কিছু শিখে যাব, ভুল। যারা চুপচাপ থাকে কিছু বলেন তারা কিছুই শেখে না। ঠিক আছে? তো চলো, তো যাই হোক, অদিতি রিপ্লাই দিয়েছে। অদিতি বলছে ল অ্যান্ড অর্ডার নেই। একদম ঠিক বলেছো অদিতি, ল অ্যান্ড অর্ডার নেই। তো এই ছবিগুলো থেকে আমরা কয়েকটা ধারণা আমরা করে নিতে পারি। প্রথম যেটা, সেটা হচ্ছে অদিতির কথায় আসি, ল অ্যান্ড অর্ডার নেই। একদম ঠিক, তাই না? তাহলে ল অ্যান্ড অর্ডার নেই, তার মানে কি আইন কানুন নেই? তার মানে বলতেই পারি এই যে শহর বা এই দেশ, এখানে কোনো কি নেই, ট্রাফিক রুল নেই। ট্রাফিক রুলস নেই মানেই তো ল অ্যান্ড অর্ডার নেই, তাই না? তো ও যে আমি দেখতে পাচ্ছি যে যে যার মতো করে দেখো যাতায়াত করার চেষ্টা করছে, তাহলে নির্দিষ্ট যদি ট্রাফিক রুলস যদি থাকতো তাহলে এই সিচুয়েশন হতো না, তাই না? তাহলে এখানে দুটো বিষয় হতে পারে, একটা হচ্ছে ট্রাফিক রুলস নেই, আর সেকেন্ড যেটা বিষয় যে ট্রাফিক রুল আছে কিন্তু দেখা যাচ্ছে মানুষজন কি মানছে না। ঠিক আছে? তাহলে এখান থেকে এই ছবিটা দেখে আমরা বলতে পারি দুটো বিষয়, যে হ্যাঁ ট্রাফিক রুলস নেই, তার ফলে এই সিচুয়েশন। আর সেকেন্ড কি, যে হয়তো ট্রাফিক রুলস আছে কিন্তু মানুষ মানছে না। ওকে, এবার চলে আসি আমরা সেকেন্ড পিকচারটায়। সেকেন্ড পিকচারটা কি রিপ্রেজেন্ট করছে বলো? সেকেন্ড পিকচারটা কি রিপ্রেজেন্ট করছে? সেকেন্ড পিকচারটা কি রিপ্রেজেন্ট করছে? প্রথম পিকচারটা আমরা একরকম দেখলাম এবং সেকেন্ড পিকচারটা আর একরকম। তো সেকেন্ড পিকচারটা কি রিপ্রেজেন্ট করছে বলো? কি রিপ্রেজেন্ট করছে সেকেন্ড পিকচারটা? দেখি তোমরা কি উত্তর দিচ্ছ। প্রথম পিকচারটা তো অদিতি অ্যান্সার দিল, আমিও অ্যান্সার দিয়ে দিলাম যে সেকেন্ড, প্রথম পিকচারটা আমরা এটা বলতে পারি যে ট্রাফিক রুলস নেই, সেই কারণে ডিস্টারবেন্স, আর হয়তো বা আছে মানুষ মানছে না। তাহলে সেকেন্ড পিকচারটা কি রিপ্রেজেন্ট করছে বলো? সেকেন্ড পিকচারটা কি রিপ্রেজেন্ট করছে? একদম ঠিক বলেছো। সেকেন্ড পিকচার যেটা রিপ্রেজেন্ট করছে সেটা হচ্ছে এটাই। প্রথমে আমরা বলবো যে হ্যাঁ ট্রাফিক রুল আছে, এক্সিস্ট করছে। ট্রাফিক রুলস কি করছে? এক্সিস্ট করছে। আর সেকেন্ড হচ্ছে এটাই যে ট্রাফিক রুল আছে, মানুষ সেটা কি করছে, মেনে চলছে, তাই না? তাহলে প্রথম যে পিকচারটা, সেই পিকচারটা দেখে আমরা কি বলছি, যে ট্রাফিক রুলস নেই অথবা মানুষ কি করছে, ইগনোর করছে। সেকেন্ড পিকচারটা আমরা কি বলছি, যে ট্রাফিক রুলস আছে এবং মানুষ মেনে চলছে, তাই না? তাহলে এই দুটো পিকচার দেখে আমরা কিন্তু একটা আইডিয়া করতে পারি যে হোয়াট ইজ কনস্টিটিউশন। এই দুটো পিকচার দেখে আমরা কিন্তু একটা আইডিয়া করতে পারি যে হোয়াট ইজ কনস্টিটিউশন। কনস্টিটিউশন কি? কনস্টিটিউশন হচ্ছে সহজ কথায় যদি বলি রুলস অ্যান্ড রেগুলেশন। একদম বলতে পারো রুলস অ্যান্ড রেগুলেশনস, নিয়ম কানুন। একটা দেশ কিভাবে চলবে, ঠিক আছে, একটা দেশ কিভাবে চলবে, একটা দেশের শাসন ব্যবস্থা কিভাবে চলবে, তার রুলস অ্যান্ড রেগুলেশন। তাহলে সংবিধান যদি থাকে তাহলে দেশের মধ্যে কি থাকবে, একটা বলতে পারো শৃঙ্খলা থাকবে, তাই না? আর সংবিধান যদি না থাকে তাহলে দেশের মধ্যে কি নেই, কোনো শৃঙ্খলা নেই, অরাজকতা, ঠিক আছে, বিশৃঙ্খলা। তাহলে দেশে যদি সংবিধান না থাকে তার ফলে কি, বিশৃঙ্খলা, অরাজকতা, ঠিক আছে, জঙ্গলের বলতে পারো নিয়ম কানুন। তাহলে সেই ক্ষেত্রে না আমরা আমাদের অধিকার পাবো, না আমরা সুযোগ সুবিধা পাবো, না আমরা আমাদের সুস্থভাবে জীবন যাপন করতে পারবো। তাহলে আমরা যাতে আমাদের অধিকার পাই, আমরা যাতে আমাদের স্বাধীনতা পাই, আমরা যাতে সুস্থ স্বাভাবিকভাবে আমরা আমাদের জীবন যাপন করতে পারি, তার জন্য কিন্তু সংবিধান বা নির্দিষ্ট আইন কানুনের প্রয়োজন আছে। যে আইন কানুন মেনে সরকার চলবে, মানুষ চলবে, আদালত চলবে, আইনসভা চলবে, সমস্ত কিছু, ঠিক আছে। তাহলে সংবিধান হচ্ছে কি, সংবিধান বলতে পারো একটা দেশ পরিচালনার কিছু বেসিক রুলস অ্যান্ড রেগুলেশন, যেটা সবাইকে মেনে চলতে হবে। সংবিধান যদি না থাকে তাহলে কখনোই কিন্তু একটা দেশ সুশৃঙ্খল ভাবে, সঠিকভাবে কিন্তু চলতে পারে না, যদি সংবিধান না থাকে। তাহলে হোয়াট ইজ কনস্টিটিউশন যদি আমরা বলি, তাহলে কনস্টিটিউশন হচ্ছে প্রাইমারিলি আ সেট অফ রুলস অ্যান্ড প্রিন্সিপাল স্পেসিফাইং
হাউ আ কান্ট্রি শুড বি গভর্নড, একটা দেশ কিভাবে চলবে, একটা দেশের সরকার কিভাবে চলবে, নাগরিকদের কি অধিকার হবে, কি কর্তব্য হবে, আদালতের ক্ষমতা কি হবে, এই সমস্ত কিছু যেখানে বলা থাকে সেটাকেই আমরা কি বলি, সংবিধান। তাহলে সংবিধান হচ্ছে কি একটা দেশ পরিচালনার মৌলিক কিছু নিয়ম কানুন, যে নিয়ম কানুন সেই দেশের প্রত্যেকে সবাই মেনে চলবে। তাহলে একটা দেশে যদি সংবিধান থাকে তাহলে আমরা এই সিচুয়েশনটা ফিল করব, কিন্তু একটা দেশে যদি সংবিধান না থাকে তাহলে এই সিচুয়েশন হচ্ছে আমরা ফিল করব, মানে কি অরাজকতা, বিশৃঙ্খলা। তাহলে এরকম পরিস্থিতিতে আমরা কখনো ভালো থাকতে পারবো? কখনোই ভালো থাকতে পারবো না। ঠিক আছে, এরকম পরিস্থিতিতে কেউই কিন্তু সঠিকভাবে তার বাড়ি পৌঁছাতে পারবে না। ঠিক আছে, যে সময়ে বাড়ি পৌঁছানো দরকার তার অনেক দেরিতে বাড়ি পৌঁছাবে। কিন্তু আজকে যদি পরিস্থিতি ঠিকঠাক থাকে তাহলে সেই ক্ষেত্রে সবাই কিন্তু আমরা সুস্থ স্বাভাবিকভাবে আমাদের বাড়ি পৌঁছাতে পারবো এবং সঠিক সময়ে বাড়ি পৌঁছাতে পারবো। তাহলে একটা দেশ কখনোই সংবিধান ছাড়া চলতে পারে না। একটা দেশ কখনোই সংবিধান ছাড়া চলতে পারে না, কারণ সংবিধান একটা দেশ কিভাবে চলবে তার কি করছে, দিক নির্দেশ করছে। ঠিক আছে, তো এটা দেখো বলছে কনস্টিটিউশন ইজ প্রাইমারিলি সেট অফ রুলস এন্ড প্রিন্সিপাল স্পেসিফাইং হাউ আ কান্ট্রি শুড বি গভর্নড, একটা দেশ কিভাবে পরিচালিত হবে এই নিয়ম কানুনকেই আমরা কি বলছি, সংবিধান। ওকে, হাউ পাওয়ার ইজ ডিস্ট্রিবিউটেড এন্ড কন্ট্রোল এন্ড হোয়াট রাইট সিটিজেন পজেস। সংবিধানে কি বলা থাকে, সংবিধানে বলা থাকে সরকারের ক্ষমতা, বিভিন্ন সরকারি বলতে পারো যে প্রতিষ্ঠান তাদের ক্ষমতা, আইনসভার ক্ষমতা, এক্সিকিউটিভের ক্ষমতা, জুডিশিয়ারির ক্ষমতা, সমস্ত কিছু সংবিধানে বলা থাকে। সংবিধান কি করছে, আইনসভা, প্রশাসন, বিচার বিভাগের মধ্যে ক্ষমতা কি করছে, ভাগ করছে। আবার সংবিধান ক্ষমতা ভাগ করছে দুটো সরকারের মধ্যে, যেরকম আমরা আগের ক্লাসে পড়েছিলাম ফেডারেল গভর্নমেন্ট, যেখানে সংবিধান কি করছে, কেন্দ্র এবং রাজ্যের মধ্যে ক্ষমতা ভাগ করছে। তাহলে সংবিধান কি করতে পারে, দুটো গভর্নমেন্টের মধ্যে ক্ষমতা ভাগ করতে পারে। সংবিধান হচ্ছে সরকারের যে বলতে পারো অর্গানস গুলো, লেজিসলেটিভ, এক্সিকিউটিভ, জুডিশিয়ারি, তাদের মধ্যে কি করছে, ক্ষমতা ভাগ করছে এবং সংবিধান নির্দিষ্ট করছে নাগরিকদের অধিকার এবং কর্তব্য। ঠিক আছে, তো দ্যাট ইজ দ্য কনস্টিটিউশন। তাহলে সংবিধান হচ্ছে কি একটা নির্দিষ্ট নিয়ম কানুন, মৌলিক নিয়ম কানুন, যে নিয়ম কানুন মেনে একটা দেশ, একটা দেশের শাসন ব্যবস্থা কি হচ্ছে, পরিচালিত হচ্ছে। তো আমাদের ভারতবর্ষের কি রয়েছে, সংবিধান। ঠিক আছে, হ্যাঁ, এবার দেখো এই সংবিধানের কি রয়েছে, বিভিন্ন প্রকার ভেদ রয়েছে, টাইপস রয়েছে। যেরকম প্রথমটা আমরা কি বলছি, রিটেন অ্যান্ড আনরিটেন কনস্টিটিউশন। তাহলে যে রিটেন অ্যান্ড আনরিটেন কনস্টিটিউশন, আনরিটেন কনস্টিটিউশন মানে কি, যে বলতে পারো ওই যে দেশের যে মৌলিক নিয়ম কানুন গুলো, ওই মৌলিক নিয়ম কানুন গুলো কোথাও একটা নির্দিষ্ট জায়গায় কোডিফাই করা নেই। মানে বলতে পারো একটা দেশ পরিচালিত হচ্ছে যেরকম আইনসভার আইন অনুযায়ী, তারপর একটা দেশ পরিচালিত হচ্ছে কেসেস, যে লজ গুলো, মানে কি জুডিশিয়ারির বলতে পারো যে জাজমেন্ট গুলো, এমন কি বলতে পারো কাস্টমস, ঠিক আছে, ইউজেস, ঠিক আছে, এইগুলো কি হচ্ছে সেখানে ফলো হচ্ছে। যেরকম যার এক্সাম্পল আমরা দিয়ে থাকি কি, ব্রিটেনের কনস্টিটিউশন। ঠিক আছে, তাহলে ব্রিটেনের কনস্টিটিউশন কিন্তু একটা নির্দিষ্ট জায়গায় বলতে পারো কোডিফাই নেই। ঠিক আছে, ব্রিটেনের সরকার বা ব্রিটেনের রাষ্ট্র কিভাবে পরিচালিত হবে, এই যে নিয়ম কানুন গুলো, এগুলো কিন্তু নির্দিষ্ট ভাবে কোথাও একটা কিন্তু লেখা নেই। মানে বলতে পারো অনেকটা ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। যেরকম ব্রিটেনের ক্ষেত্রে আমাদের পার্লামেন্টের আইনও রয়েছে, তারপরে কমন ল রয়েছে। কমন ল মানে কি, কমন ল মানে দেখা যাচ্ছে কোর্টের যে জাজমেন্ট গুলো। আবার কাস্টম, ইউজেস, কনভেনশনেরও কি রয়েছে, ভূমিকা রয়েছে। ঠিক আছে, কিন্তু রিটেন কনস্টিটিউশনস মানে কি, যেরকম ধরো আমাদের সংবিধান একদম কি করা আছে, কোডিফাই করা আছে, একদম কোডিফাই করা আছে, সমস্ত কিছু একটা জায়গায় কি করা আছে, নির্দিষ্টভাবে লিপিবদ্ধ করা আছে, তাই না? তাহলে এটাকে আমরা কি বলছি, রিটেন কনস্টিটিউশন। তাহলে রিটেন কনস্টিটিউশনস মানে কি, ওই যে বেসিক যে রুলস এন্ড প্রিন্সিপালস গুলো একটা দেশ পরিচালনা, যেগুলো একটা জায়গায় কোডিফাই করা আছে, ছড়িয়ে ছিটিয়ে নেই। আর রিটেন কনস্টিটিউশনস মানে কি, যে একটা দেশের বেসিক যে রুলস এন্ড প্রিন্সিপালস গুলো, যেগুলো একটা জায়গায় কি করা নেই, কোডিফাই করা নেই। তাহলে সেই দেশটা কিভাবে চলছে, ওই যে বললাম পার্লামেন্টের ল, তারপরে কোর্টের জাজমেন্ট, তারপরে কাস্টম, ইউজেস, কনভেনশন, এইগুলো কি হচ্ছে সেখানে ফলো হচ্ছে, বা এইগুলো ভাইটাল রোল
প্লে করছে সেই দেশটা পরিচালনার ক্ষেত্রে, সেই দেশের শাসন ব্যবস্থা পরিচালনার ক্ষেত্রে, যার এক্সাম্পল হচ্ছে ব্রিটেন। হ্যাঁ, এখানে যদি আমরা ভাবি স্যার ব্রিটেনের সংবিধান নেই, না, ব্রিটেনেরও সংবিধান আছে। ঠিক আছে, ব্রিটেনেরও সংবিধান আছে, কিন্তু ব্রিটেনের সংবিধান আমাদের মতো নির্দিষ্টভাবে কি করা নেই, কোডিফাই করা নেই। ব্রিটেনের সংবিধান যদি আমরা বলি, সেই ক্ষেত্রে পার্লামেন্টের লজ রয়েছে, সেরকম জুডিশিয়ারির বলতে পারো প্রোনাউন্সমেন্ট রয়েছে, অ্যাজ ওয়েল অ্যাজ কাস্টম, ইউজেস অ্যান্ড কনভেনশন। এইগুলোই কি হচ্ছে ব্রিটেনের ক্ষেত্রে পরিচালনা, মানে ব্রিটেনের ক্ষেত্রে ফলো হচ্ছে দেশ এবং সরকার পরিচালনার ক্ষেত্রে। আমাদের কি, আমাদের একদম একটা নির্দিষ্ট জায়গায় সবকিছু কোডিফাই করা আছে, আমাদের অধিকার, আমাদের কর্তব্য। ঠিক আছে, সরকার কিভাবে চলবে, সরকারের নীতি কি হবে, সুপ্রিম কোর্টের ক্ষমতা কি হবে, এই সমস্ত কিছু কি করা আছে একটা জায়গায়, একটা নির্দিষ্ট জায়গায় এটাকে লিপিবদ্ধ করা আছে। তার জন্য কি বলছি, দ্যাট ইজ রিটেন কনস্টিটিউশন। ওকে, তো ব্রিটেনের সংবিধান নেই তা কিন্তু নয়, ব্রিটেনের সংবিধান আছে, কিন্তু সেই সংবিধান নির্দিষ্টভাবে কি করা নেই, কোথাও কোডিফাই করা নেই। ওকে, আচ্ছা, এরপরে চলে আসি পরবর্তী সংবিধানের যে ভাগটা, সেটা হচ্ছে রিজিড অ্যান্ড ফ্লেক্সিবল। তো রিজিড অ্যান্ড ফ্লেক্সিবল সংবিধানের এই যে ভাগটা, এই ভাগটা করা হচ্ছে সংবিধান সংশোধনের ওপর। ঠিক আছে, সংবিধান সংশোধনের পদ্ধতির ওপর আমরা সংবিধানকে দুটো ভাগে ভাগ করছি, একটা হচ্ছে রিজিড আর একটা হচ্ছে ফ্লেক্সিবল। প্রথমে চলে আসি ফ্লেক্সিবল কনস্টিটিউশনসটা কি। ফ্লেক্সিবল কনস্টিটিউশন মানে আমরা যেটা বলে থাকি যে যে সংবিধানটা খুব সহজে পরিবর্তন করা যায়, বা আমরা এটাও বলে থাকি যে সংবিধানটা সিম্পল মেজরিটিতে কি হচ্ছে, অ্যামেন্ড হচ্ছে, তাই না? একদম ঠিক, সহজে পরিবর্তন হচ্ছে, সিম্পল মেজরিটিতে অ্যামেন্ড হচ্ছে। কিন্তু ফ্লেক্সিবল কনস্টিটিউশন মানে কি, খুব ভালো করে বোঝো। একটা দেশ, একটা দেশের আইনসভা মানে লেজিসলেচার কি করছে, আইন করছে। ঠিক আছে, তাহলে লেজিসলেচার যে আইন করছে, সেই আইন করার কি আছে, একটা নির্দিষ্ট প্রসিডিওর আছে, সেই প্রসিডিওর ফলো করছে। তাহলে লেজিসলেচার একটা প্রসিডিওর ফলো করে কি করছে, আইন করছে। ওকে, এই লেজিসলেচারকেই দেখা যাচ্ছে কনস্টিটিউশন অ্যামেন্ড করার ক্ষমতা দেওয়া হয়েছে। ঠিক আছে, আজকে দেখো আমাদের ভারতবর্ষের ক্ষেত্রে পার্লামেন্টকে সংবিধান সংশোধনের ক্ষমতা দেওয়া হয়েছে। পার্লামেন্ট তো লেজিসলেচার। একই রকম ভাবে যদি আমরা দেখি ইউএস এর কনস্টিটিউশনও রিটেন, ইউএস এর কনস্টিটিউশনও অ্যামেন্ড করার ক্ষমতা কাকে দেওয়া রয়েছে, ইউএস এর কংগ্রেস মানে লেজিসলেচার। তাহলে যে পার্লামেন্ট এন্ড কংগ্রেস দুটোই কিন্তু লেজিসলেচার, তাহলে পার্লামেন্ট এবং কংগ্রেস যেরকম আইন করছে, আবার সংবিধান সংশোধন করছে, তাই না? তো আমাদের পার্লামেন্ট আইন করছে, আইন যখন করছে একটা নির্দিষ্ট প্রসিডিওর কি করছে, ফলো করছে। আমাদের পার্লামেন্ট যখন সংবিধান সংশোধন করছে, এই সংবিধান সংশোধনের ক্ষেত্রেও যদি দেখা যায় যে পার্লামেন্ট ওই সেম প্রসিডিওর ফলো করছে, সেম প্রসিডিওর বলতে কি, যে প্রসিডিওরে পার্লামেন্ট কি করছে, একটা আইন করছে, একটা সাধারণ আইন করছে। তার মানে কি, সাধারণ আইন তৈরির যে পদ্ধতি এবং সংবিধান সংশোধনের যে পদ্ধতি, সেই পদ্ধতির মধ্যে কি নেই, পার্থক্য নেই, সেম। তার মানে ওই সংবিধানটা হচ্ছে কি, ফ্লেক্সিবল। আর সাধারণ একটা আইন কোন মেজরিটিতে পাসড হয়ে থাকে, সিম্পল মেজরিটি। ওর জন্য আমরা বলে থাকি যে সিম্পল মেজরিটিতে যদি আমরা সংবিধান সংশোধন করি তো সেটা ফ্লেক্সিবল। কিন্তু বিষয়টা কিন্তু সেটা নয়, বিষয়টা হচ্ছে এটাই যে দেখা যাচ্ছে একটা দেশে সাধারণ একটা আইন, একটা দেশে সাধারণ একটা আইন যে পদ্ধতিতে হচ্ছে, সেই পদ্ধতিতেই যদি আমরা সংবিধান সংশোধন করতে পারি, তাহলে সেটাই হচ্ছে কি, ফ্লেক্সিবল কনস্টিটিউশন। তার মানে কি, সাধারণ আইন তৈরির পদ্ধতি এবং সংবিধান সংশোধনের যে পদ্ধতি, তার মধ্যে পার্থক্য নেই। আর রিজিড কনস্টিটিউশনস মানে কি, যেখানে এই প্রসিডিওরের ক্ষেত্রে কি রয়েছে, ডিফারেন্স রয়েছে, ডিফারেন্স রয়েছে, ডিফারেন্স রয়েছে। আমরা যেটা বলি যে স্পেশাল মেজরিটিতে অ্যামেন্ড হওয়া মানেই দ্যাট ইজ রিজিড, কিন্তু জেনে রাখো রিজিড মানে হচ্ছে যে দেশে সংবিধান সংশোধনের পদ্ধতি এবং সাধারণ আইন তৈরির পদ্ধতির মধ্যে কি আছে, পার্থক্য আছে। মানে যেভাবে আমি একটা সাধারণ আইন করছি, সেভাবে আমি সংবিধান সংশোধন করতে পারবো না। সেখানে
কোনো একটা কি রয়েছে, স্পেশাল কিছু প্রসিডিওর আছে, সেই স্পেশাল প্রসিডিওর ভারতবর্ষের ক্ষেত্রে এবং ইউএস এর ক্ষেত্রে যে সেম হবে তা নয়, সেটা একটা দেশ তার মতো করে অ্যাডপ্ট করবে। আজকে ইউএসএ তে সংবিধান যেভাবে পরিবর্তন হয় আর ভারতবর্ষের সংবিধান যেভাবে পরিবর্তন হয় সেটা কিন্তু এক নয়। কিন্তু ইউএস এর কনস্টিটিউশন কি রিজিড, এবং আমাদের সংবিধানেরও কিছু অংশ রয়েছে কি রিজিড। আমাদের সংবিধানের এমন কিছু অংশ আছে যেগুলো সংশোধন করার জন্য আমাদের বিশেষ পদ্ধতি অবলম্বন করতে হচ্ছে। হ্যাঁ, আমাদের সংবিধানের এমন কিছু অংশ আছে যেগুলো আমরা সাধারণ আইন তৈরির পদ্ধতিতেই কি করতে পারি, সংশোধন করতে পারি। আর ইউএস এর কনস্টিটিউশন যদি আমরা বলি, ইউএস এর কনস্টিটিউশন হচ্ছে ফুললি রিজিড। ইউএস এর কনস্টিটিউশনের এ টু জেড যদি পরিবর্তন করতে হয় তাহলে সেই ক্ষেত্রে ওই বিশেষ পদ্ধতি অবলম্বন করতে হচ্ছে। কিন্তু ওই যে বিশেষ পদ্ধতি ইউএসএ এবং ইন্ডিয়া এক নয়। তাহলে রিজিড কনস্টিটিউশন মানে হচ্ছে যে দেশের সংবিধান সংশোধনের পদ্ধতি এবং আইন তৈরির পদ্ধতির মধ্যে কি রয়েছে, পার্থক্য রয়েছে, সেটাকেই আমরা বলছি রিজিড কনস্টিটিউশন। সংবিধান সংশোধনের পদ্ধতির ক্ষেত্রে কি রয়েছে, বিশেষ কিছু নিয়ম কানুন রয়েছে, বিশেষ কিছু পদ্ধতি আছে যেটা ফলো করতে হচ্ছে। ক্লিয়ার, বোঝা গেল? তাহলে ফ্লেক্সিবল কনস্টিটিউশন এবং রিজিড কনস্টিটিউশন। তাহলে ফ্লেক্সিবল কনস্টিটিউশন মানে যে দেশের সংবিধান আমরা সাধারণ আইন তৈরির পদ্ধতিতে কি করতে পারছি, সংশোধন করতে পারছি। আইন তৈরির পদ্ধতি এবং সংবিধান সংশোধনের পদ্ধতির মধ্যে কি নেই, পার্থক্য নেই। আর রিজিড কনস্টিটিউশন মানে কি, যে দেশের সংবিধান সংশোধনের ক্ষেত্রে কি করতে হচ্ছে, বিশেষ পদ্ধতি অবলম্বন করতে হচ্ছে, এবং যে বিশেষ পদ্ধতি সাধারণ আইন তৈরির যে পদ্ধতি তার থেকে হচ্ছে আলাদা। দ্যাট ইজ কল্ড দ্য রিজিড কনস্টিটিউশন। ক্লিয়ার, আন্ডারস্ট্যান্ড? তাহলে সংবিধানের আমরা কি দেখলাম, দুটো ভাগ, একটা হচ্ছে রিটেন, একটা হচ্ছে আনরিটেন। রিটেন আনরিটেন হচ্ছে কনস্টিটিউশনের ফিজিক্যাল ফর্মের ওপর, যে সংবিধানটা কোডিফাইড কি কোডিফাইড নয়। যদি কোডিফাইড হয় দ্যাট ইজ রিটেন, আর যদি কোডিফাইড না হয় আনরিটেন। আনকোডিফাইড যদি হয় তাহলে সেই ক্ষেত্রে সেই দেশটা কিভাবে চলছে, ওই যে পার্লামেন্টের লজ, জুডিশিয়াল প্রোনাউন্সমেন্ট, কাস্টম, ইউজেস এন্ড কনভেনশন প্লেজ আ ভাইটাল রোল। ওকে, আর রিজিড এন্ড ফ্লেক্সিবল কনস্টিটিউশন এই ডিভিশনটা ডিপেন্ড করছে সংবিধান সংশোধনের পদ্ধতির উপর। ঠিক আছে? আচ্ছা, তো সংবিধান কি, সংবিধানের ভাগ আমরা আলোচনা করলাম, কিন্তু সংবিধানের কাজ কি? কিছুটা কাজ তো আমরা আগেই জেনে এসেছি, যে সংবিধান একটা দেশ কিভাবে চলবে, একটা দেশের শাসন ব্যবস্থা কিভাবে চলবে তার কি করছে, রুলস এন্ড প্রিন্সিপাল হচ্ছে স্পেসিফাই করছে। ঠিক আছে? তাহলে সংবিধান প্রোভাইড করছে কি, রুলস এন্ড প্রিন্সিপাল, একটা দেশ বা একটা দেশের সরকার কিভাবে পরিচালিত হবে সেই বিষয়। ওকে, তো কনস্টিটিউশনের ফাংশন দেখো, প্রথমেই চলে আসি, কনস্টিটিউশন ইজ টু প্রোভাইড আ সেট অফ বেসিক রুল। যে রুলস এর উপর একটা দেশ, একটা দেশের শাসন ব্যবস্থা কি হচ্ছে, পরিচালিত হচ্ছে, বেসিক রুল। ঠিক আছে? সেকেন্ড ফাংশন, কনস্টিটিউশন ইজ টু স্পেসিফাই হু হ্যাজ দ্য পাওয়ার টু মেক ডিসিশন ইন আ সোসাইটি, ইট ডিসাইডেড হাউ গভর্নমেন্ট উইল বি কনস্টিটিউট। একটা দেশের সরকার কিভাবে গঠিত হবে, মানে পার্লামেন্টারি সিস্টেম না প্রেসিডেন্সিয়াল, এটা সংবিধান কি করে, স্পেসিফাই করে। এই যে আগের ক্লাসে আমি তোমাদেরকে আলোচনা করেছিলাম যে আমরা পার্লামেন্টারি সিস্টেম কি করি, আমরা ফলো করি, তাই না? আমাদের পার্লামেন্টারি সিস্টেম ফলো হচ্ছে ইউনিয়ন এন্ড স্টেট লেভেলে। তার ফলে আমরা কি দেখতে পাচ্ছি, যে লোকসভা এবং বিধানসভার নির্বাচনে যে দলটা সংখ্যাগরিষ্ঠতা পাচ্ছে সেই দল কি করছে, সরকার গঠন করছে, এবং সেই সংখ্যাগরিষ্ঠ দলের যিনি লিডার তাকেই প্রেসিডেন্ট প্রাইম মিনিস্টার হিসেবে অ্যাপয়েন্ট করছে, রাজ্যের ক্ষেত্রে গভর্নর চিফ মিনিস্টার হিসেবে অ্যাপয়েন্ট করছে। তাহলে সরকার কিভাবে গঠিত হবে, ঠিক আছে, কিভাবে সিদ্ধান্ত গ্রহণ করা হবে, এটা সংবিধান কি করছে, নির্দিষ্ট করছে। তাহলে আমাদের সংবিধান থেকে অ্যাডপ্ট করা হয়েছে কি, পার্লামেন্টারি সিস্টেম। তার জন্য আজকে দেখো আমাদের ভারতবর্ষে কেন্দ্র রাজ্য উভয় স্তরে কি হচ্ছে, পার্লামেন্টারি সিস্টেম ফলো হচ্ছে। তাহলে সংবিধান যেখানে বলা হচ্ছে কিভাবে সরকার গঠন হবে, সংবিধান যেখানে বলা হচ্ছে কিভাবে সিদ্ধান্ত নেওয়া হবে, সিদ্ধান্ত গ্রহণের পদ্ধতি বা মেকানিজম কি হবে। ওকে, আচ্ছা, থার্ড কি বলছে, ফাংশন কনস্টিটিউশন ইজ টু ইম্পোজ সার্টেন রেস্ট্রিকশন অন গভর্নমেন্ট। ঠিক আছে, সংবিধান সরকারের উপর কি করে, রেস্ট্রিকশন ইম্পোজ করে। যেরকম একটা এক্সাম্পল যদি আমি তোমাদের দিই, ভারতের সংবিধান দ্বারা সরকারের উপর কি করা হচ্ছে, ফান্ডামেন্টাল রাইটস এর রেস্ট্রিকশন আনা হচ্ছে। তোমরা বলবে ফান্ডামেন্টাল রাইট রেস্ট্রিকশন, হ্যাঁ ইয়েস, কারণ ভারতবর্ষের কোন সরকার
কোন সরকারি প্রতিষ্ঠান ফান্ডামেন্টাল রাইটের বিরোধী কি করতে পারবে না, কোনো কাজ করতে পারবে না। তাহলে সংবিধান কি করছে, সরকারের ওপর লিমিটেশন ইম্পোজ করছে যে সরকার কি করতে পারবে কি করতে পারবে না, সরকার নাগরিক জীবনের কত দূর যেতে পারবে আর কোথায় যেতে পারবে না। ঠিক আছে, তাহলে এর যে উত্তর, এর উত্তর যদি আমরা বলি ভারতের সংবিধান, সেটা হচ্ছে ফান্ডামেন্টাল রাইট। ফান্ডামেন্টাল রাইট যেখানে বলে দেওয়া হচ্ছে যে সরকার নাগরিক জীবনকে কিভাবে নিয়ন্ত্রণ করতে পারবে। তাহলে আজকে যদি আমরা বলি ভারতবর্ষের সরকার কিন্তু অ্যাবসলিউট নয়, যে ভারতবর্ষের সরকার তার নাগরিকদের ক্ষেত্রে যা খুশি তাই করতে পারবে, একদমই কিন্তু নয়। ঠিক আছে, ভারতবর্ষের সরকারকে মৌলিক যে অধিকার সংবিধান থেকে দেওয়া হয়েছে ভারতবর্ষের নাগরিকদেরকে, সেই মৌলিক অধিকারকে কি করতে হবে, প্রোটেক্ট করতে হবে। কারণ সরকার যদি মৌলিক অধিকারের বিরোধী কোনো কাজ করে তাহলে সেই কাজ কি হবে, বাতিল হবে। তাহলে সংবিধান কি করছে, সরকারের ওপর লিমিটেশন ইম্পোজ করছে, লিমিটেশন ইম্পোজ করছে, লিমিটেড গভর্নমেন্ট, কনস্টিটিউশনাল গভর্নমেন্ট। কনস্টিটিউশনাল গভর্নমেন্ট মানে কি, যেখানে সরকারকে সংবিধান মেনে চলতে হবে, সংবিধান থেকে নাগরিকদেরকে যে অধিকার দেওয়া হয়েছে সেই অধিকার মেনে সরকারকে চলতে হবে। ওকে, তাহলে ভারতবর্ষের সংবিধান কি করছে, ভারতবর্ষের প্রত্যেকটা সরকারের উপর লিমিটেশন ইম্পোজ করছে, যার এক্সাম্পল হচ্ছে ফান্ডামেন্টাল রাইট। ওকে, আর ফোর্থ যেটা ফাংশন সংবিধানে, সেটা হচ্ছে কি, কনস্টিটিউশন ইজ টু এনাবল দ্য গভর্নমেন্ট টু ফুলফিল দ্য অ্যাসপিরেশন অফ সোসাইটি and create condition for just society। ঠিক আছে, সংবিধান সরকারকে কি করছে, সাহায্য করছে। ঠিক আছে, যে মানুষের যে আশা আকাঙ্ক্ষা, সেই আশা আকাঙ্ক্ষা যাতে সরকার কি করতে পারে, পূরণ করতে পারে, এবং একটা ন্যায় সঙ্গত কি সমাজ তৈরি করা। ঠিক আছে, সংবিধানের মাধ্যমে, সংবিধানের মাধ্যমে যারা দেশের নাগরিক তারা তাদের কি করতে পারে, আশা আকাঙ্ক্ষা পূরণ করতে পারে। তাহলে মানুষের আশা আকাঙ্ক্ষা পূরণের জন্য সরকারকে কি করতে হবে, তার নির্দেশিকা সংবিধান থেকে দেওয়া হয়। ঠিক আছে, সংবিধান সরকারকে সাহায্য করছে বা সরকারকে নির্দেশ দিচ্ছে যে সরকারকে কি কাজ করতে হবে, যে কাজের মাধ্যমে সরকার কি করতে পারবে, সমাজের বা মানুষের আশা আকাঙ্ক্ষা পূরণ করতে পারবে এবং একটা ন্যায় সঙ্গত সমাজ গঠন করা যাবে। তাহলে এই হচ্ছে বলতে পারো কনস্টিটিউশনের হচ্ছে ফাংশনস। তাহলে প্রথমটা আমরা কি বললাম, যে একটা দেশ, একটা শাসন ব্যবস্থা কিভাবে চলবে তার বেসিক রুলস এন্ড রেগুলেশন। সেকেন্ড আমরা কি বললাম, যে সরকার কিভাবে গঠন হবে, ডিসিশনস কিভাবে নেওয়া হবে, সংবিধান থেকে বলা হচ্ছে। থার্ড আমরা কি বললাম, যে সংবিধান সরকারের উপর হচ্ছে লিমিটেশন ইম্পোজ করছে, যার এক্সাম্পল আমরা দিলাম ফান্ডামেন্টাল রাইট। এন্ড ফোর্থ আমরা কি বললাম, যে সংবিধান সরকারকে সাহায্য করছে মানুষের আশা আকাঙ্ক্ষা পূরণের ক্ষেত্রে। ঠিক আছে, মানুষের আশা আকাঙ্ক্ষা পূরণের জন্য সরকারকে কি নীতি নিতে হবে, কি পদক্ষেপ নিতে হবে, তার যে নির্দেশ বা নির্দেশিকা সেটা সংবিধান থেকে দেওয়া হচ্ছে, যার এক্সাম্পল আমরা ভারতবর্ষের ক্ষেত্রে বলতে পারি ডিরেক্টিভ প্রিন্সিপাল অফ স্টেট পলিসি। ঠিক আছে, তো এই হচ্ছে সংবিধান। আমরা আলোচনা করলাম সংবিধান কি, সংবিধানের ভাগ এবং হচ্ছে সংবিধানের ফাংশনস। তো লাস্ট আমি আজকে যেটা তোমাদের সাথে আলোচনা করব সেটা হচ্ছে কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি। তো এই কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলিটা কি, কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি হচ্ছে একটা বলতে পারো বডি। ঠিক আছে, যে বডিটাকে দেশের যারা মানুষ তারা কি করছে, নির্বাচিত করছে। একটা স্বাধীন দেশের যারা মানুষ তারা কি করছে, নির্বাচিত করছে। এবং যে বডির ওপর সেই দেশের যারা মানুষ তারা সেই দেশের সংবিধান তৈরির কি করছে, ক্ষমতা বা অধিকার দিচ্ছে। যেরকম ধরো আমাদের ভারতবর্ষের ক্ষেত্রেই যদি আমরা দেখি 1946 ভারতবর্ষে কি হলো, কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি গঠিত হলো। ঠিক আছে, হ্যাঁ, কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি, ভারতবর্ষের কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি ডিরেক্টলি ইলেক্টেড হয়নি। কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলির যারা মেম্বার্স তারা কি হয়েছে, ইনডিরেক্টলি ইলেক্টেড হয়েছে। কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলির যারা মেম্বার তারা নির্বাচিত হয়েছিল প্রভিন্সিয়াল লেজিসলেটিভ অ্যাসেম্বলির যারা মেম্বার তাদের দ্বারা, মানে কি প্রাদেশিক আইনসভার যারা সদস্য তাদের দ্বারা। আর এই যে প্রভিন্সিয়াল লেজিসলেটিভ অ্যাসেম্বলির যারা মেম্বার তারা কিন্তু নির্বাচিত হয়েছিল ভারতবর্ষের যারা জনগণ, ভারতবর্ষের যারা ভোটার তাদের দ্বারা। তাই কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলির যে ইলেকশন, ইন্ডিয়ান কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলির যে ইলেকশন, সেই ইলেকশনসটা কিন্তু হয়েছিল কি ইনডিরেক্ট ইলেকশন। বর্তমানে যেভাবে
রাজ্যসভার নির্বাচন হয়ে থাকে, 1946 এ কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলির নির্বাচন সেইভাবেই কিন্তু হয়েছিল। এবং দেখো, যদি আমরা আমাদের প্রিয়াম্বলটাকে একটুখানি ভালো করে মানে মনে করার চেষ্টা করি বা দেখি, প্রিয়াম্বলে কি বলা হচ্ছে, উই দ্য পিপল অফ ইন্ডিয়া ইন আওয়ার কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি this 26th day of November do hereby adopt, enact and give to ourselves this constitution। মানে কি, ভারতবর্ষের জনগণ সংবিধান সভার দ্বারা ভারতের সংবিধান তৈরি করছে, সেই সংবিধান গ্রহণ করছে এবং নিজেদের উদ্দেশ্যে উৎসর্গ করছে। তাহলে আমরা ভারতবর্ষের জনগণ ডিরেক্টলি ভারতবর্ষের সংবিধান তৈরি করিনি, কিন্তু আমরা কি করেছি, কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলিকে ইলেক্ট করেছি, কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলিকে দায়িত্ব দিয়েছি ভারতবর্ষের সংবিধান তৈরি। তাহলে কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি হচ্ছে কি, কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি হচ্ছে একটা ইন্ডিপেন্ডেন্ট বডি, যে বডিকে ক্ষমতা দেওয়া হচ্ছে, দায়িত্ব দেওয়া হচ্ছে একটা দেশের সংবিধান রচনার। আর এই দায়িত্বটা কে দিচ্ছে, এই ক্ষমতাটা কে দিচ্ছে, সেই দেশের যারা নাগরিক, সেই দেশের যারা বলতে পারো মানুষ। তো এটাই দেখো বলছে, the task of framing the constitution of a sovereign democratic nation is performed by representative body of its people। তাহলে একটা স্বাধীন দেশের সংবিধান তৈরির যে দায়িত্ব বা কাজ দেওয়া হচ্ছে কি, একটা ইন্ডিপেন্ডেন্ট বডিকে, ঠিক আছে। such a body elected by people, এবং সেই বডিটা কি হচ্ছে, সেই দেশের যারা মানুষ, সেই দেশের যারা নাগরিক, তাদের দ্বারা হচ্ছে ইলেক্টেড হচ্ছে, ওকে, সেই বডিটা। purpose of considering and adopting the constitution may be known as constituent assembly। তাহলে একটা স্বাধীন দেশের সংবিধান তৈরির দায়িত্ব কি করা হচ্ছে, একটা ইন্ডিপেন্ডেন্ট বডিকে দেওয়া হচ্ছে, যে ইন্ডিপেন্ডেন্ট বডি সেই দেশের যারা নাগরিক তাদের দ্বারা কি হচ্ছে, নির্বাচিত হচ্ছে, এবং সেই ইন্ডিপেন্ডেন্ট বডিকে ক্ষমতা দেওয়া হচ্ছে সেই দেশের সংবিধান তৈরি এবং সেই সংবিধান হচ্ছে অ্যাডপ্ট করা। তো এই বডিটাকেই আমরা কি বলছি, কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি। যেরকম 1946 এ ভারতবর্ষের সংবিধান তৈরির জন্য কি হয়েছিল, কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি গঠিত হয়েছিল। হ্যাঁ, ইন্ডিয়ান কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি ওয়াজ নট ডিরেক্টলি ইলেক্টেড বাই দ্য পিপল, কিন্তু কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলির যারা মেম্বার তারা কিন্তু ছিল রিপ্রেজেন্টেটিভ। কারণ কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলির যারা মেম্বার তাদেরকে নির্বাচিত করেছিল প্রভিন্সিয়াল লেজিসলেটিভ অ্যাসেম্বলির যারা মেম্বার, এবং প্রভিন্সিয়াল লেজিসলেটিভ অ্যাসেম্বলির যারা মেম্বার তারা নির্বাচিত হয়েছিল ডিরেক্টলি বাই দ্য পিপল। হ্যাঁ, এখানে আরেকটা জিনিস আমি বলে রাখি, যে ভারতবর্ষ যখন ব্রিটিশ শাসনের অধীনে ছিল, তখন ভারতবর্ষে কিন্তু ইউনিভার্সাল অ্যাডাল্ট সাফারেজের কিন্তু কোনো এক্সাম্পল, কোনো উদাহরণ, কোনো বৈশিষ্ট্য কিন্তু ছিল না, ঠিক আছে। ব্রিটিশ ভারতে কি ছিল, লিমিটেড ফ্র্যাঞ্চাইজি। তো ওই যে মানুষদের যে ভোটাধিকার দেওয়া হয়েছিল ব্রিটিশ ভারতে, সেই ভোটাধিকার দেওয়া হয়েছিল কিন্তু হাই কোয়ালিফিকেশনের উপর, ট্যাক্স, প্রপার্টি, এডুকেশন। তাহলে এই যে নির্বাচনটা, এই নির্বাচনটা কিন্তু হয়েছিল লিমিটেড ফ্র্যাঞ্চাইজির ওপর, ঠিক আছে। কিন্তু হ্যাঁ, এইটুকুনটা জেনে রাখো, যে এই যে মেম্বার্সরা কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলির যারা মেম্বার্স, তারা কিন্তু নির্বাচিত হয়েছিল ভারতীয়দের দ্বারা। এরকম নয় যে কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলির মেম্বারদেরকে নির্বাচনের ক্ষেত্রে বিদেশিরা ভূমিকা পালন করেছিল, ব্রিটিশরা যে ভূমিকা পালন করেছিল তা কিন্তু নয়। তাহলে কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলির যারা মেম্বার তারা কিন্তু নির্বাচিত হয়েছিল যারা জনপ্রতিনিধি, পিপল রিপ্রেজেন্টেটিভ, তাদের দ্বারা। হ্যাঁ, ভোটাধিকার সব মানুষের ছিল না, লিমিটেড বলতে পারো মানুষজনের হাতে ভোটাধিকার ছিল, কিন্তু হ্যাঁ, যারা ভোট দিয়েছে তারা অবশ্যই ভারতীয় ছিল, এবং যারা এই যে প্রভিন্সিয়াল লেজিসলেটিভ অ্যাসেম্বলির মেম্বার তারাও কিন্তু ছিল ভারতীয়, ঠিক আছে। তাই কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি কিন্তু একটা ভারতীয় সংস্থা ছিল। হ্যাঁ, কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলির নির্বাচনের ক্ষেত্রে অনেক দোষ ত্রুটি ছিল, যেরকম লিমিটেড ফ্র্যাঞ্চাইজি, ইনডিরেক্ট ইলেকশন, তারপরে কমিউনাল বেসিসে নির্বাচন হয়েছিল। কারণ কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি কিভাবে গঠন হবে, কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলির নির্বাচন কিভাবে হবে, এই সমস্ত পরিকল্পনা করেছিল ক্যাবিনেট মিশন, ঠিক আছে। তো ক্যাবিনেট মিশনের পরিকল্পনা অনুযায়ী কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি গঠিত হয়েছিল। তাই জওহরলাল নেহেরু কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলিতে বক্তব্য পেশ করতে গিয়ে তিনি বলেছিলেন যে আমরা যেভাবে কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি চেয়েছিলাম সেইভাবে কিন্তু আমরা কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি পাইনি। কারণ কংগ্রেসের যেটা দাবি ছিল যে ইন্ডিয়ান কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি কি হবে, ডিরেক্টলি ইলেক্টেড হবে বাই দ্য পিপল অন দ্য বেসিস অফ অ্যাডাল্ট সাফারেজ। তো ন্যাশনাল কংগ্রেসের, ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেসের এই যে ডিমান্ড, এই ডিমান্ড কিন্তু ব্রিটিশ গভর্নমেন্ট
অ্যাকসেপ্ট করেনি বা ক্যাবিনেট মিশন রেকমেন্ড করেনি। তো ক্যাবিনেট মিশন যেটা রেকমেন্ড করলো সেটা হচ্ছে কি ইনডিরেক্ট ইলেকশন, যে ইন্ডিয়ান কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি কি হবে ইনডিরেক্টলি ইলেক্টেড হবে, ডিরেক্ট ইলেকশন হবে না। তো যাই হোক কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি সেইভাবেই গঠিত হলো। তো কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি কিন্তু ভারতীয় সংস্থা ছিল, এরকম নয় যে কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলিতে ইউরোপিয়ানদের কি ছিল পার্টিসিপেশন ছিল, তা কিন্তু নয়। তো ভারতের সংবিধান কিন্তু ভারতীয়দের দ্বারা নির্বাচিত একটা সংস্থা, একটা বডি কিন্তু তৈরি করেছে। ঠিক আছে, কিন্তু আমি আবারও বলছি কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলির নির্বাচনের ক্ষেত্রে বা এই যে বিষয়গুলোর ক্ষেত্রে অবশ্যই অনেক দুর্বলতা ছিল, কিন্তু আমাদের ওই সিচুয়েশনে আমাদের কিছু করার ছিল না। কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি আমাদেরকে যেভাবে দেওয়া হয়েছিল সেভাবেই আমাদেরকে অ্যাকসেপ্ট করতে হয়েছিল, নাহলে সেই ক্ষেত্রে হয়তো আমাদের স্বাধীনতা আরো কি হতে পারতো পিছিয়ে যেতে পারতো। তো সেই ক্ষেত্রে আমাদের যেটা দাবি ছিল যে ইমিডিয়েট কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি আমাদেরকে দিতে হবে সংবিধান তৈরির জন্য, তো সেই দাবি অনুযায়ী আমরা অ্যাকসেপ্ট করেছিলাম। ওকে, তো চলো আজকে আমরা এটুকুনটা আলোচনা করলাম, নেক্সট ক্লাসে আবার তোমাদের সাথে আলোচনা করব। তো নেক্সট ক্লাস হচ্ছে তোমাদের বুধবার, ঠিক আছে। তো বুধবার আমরা আরো কয়েকটা গুরুত্বপূর্ণ জায়গা আলোচনা করব, এবং এই যে আলোচনাগুলো এই আলোচনাগুলো কিন্তু আমাদের ইন্ডিয়ান পলিটি অ্যান্ড কনস্টিটিউশন বুঝতে আমাদের কিন্তু অনেক সাহায্য করবে। কারণ আমি যখন তোমাদের সাথে কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি নিয়ে আলোচনা করব, ইন্ডিয়ান কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি নিয়ে আলোচনা করব, তখন কিন্তু তোমাদের এটা আর বুঝতে অসুবিধা হবে না যে কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি ব্যাপারটা কি। এই যে আমি আজকে এতটা আলোচনা করে দিলাম যে কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলির নির্বাচনের ক্ষেত্রে কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলির যে সমালোচনাগুলোর সম্মুখীন হয়ে থাকে, যে কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলির নির্বাচনের ক্ষেত্রে ইন্ডিয়ান পিপলদের ডিরেক্ট পার্টিসিপেশন ছিল না, ইউনিভার্সাল অ্যাডাল্ট সাফারেজের ভিত্তিতে নির্বাচন হয়নি, কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলির নির্বাচন হয়েছিল কমিউনাল বেসিসে, তার ফলে কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলিকে কতটা ভারতীয় সংস্থা বলা যায়। ঠিক আছে, এরকম সমালোচনা তো কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি ফেস করে থাকে, কিন্তু ওই যে বললাম না কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি সমালোচনার সম্মুখীন হলেও কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি অবশ্যই কি ছিল ভারতীয়দের সংস্থা। ঠিক আছে, ভারতীয়দের সংস্থা, কারণ কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলিতে কোনো ইউরোপিয়ানদের কিন্তু অংশগ্রহণের কোনো জায়গা ছিল না। কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলির যে মেম্বাররা ছিলেন তারা প্রত্যেকে ভারতীয়, এবং মেম্বাররা যাদের দ্বারা নির্বাচিত হয়েছিলেন তারাও ভারতীয়, এবং মেম্বারদেরকে যারা নির্বাচিত করেছিল তারাও নির্বাচিত হয়েছিল ভারতীয়দের দ্বারা। তাই সেই ক্ষেত্রে অবশ্যই কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি ইন্ডিয়ান রিপ্রেজেন্টেটিভ বডি ছিল, কিন্তু ওই যে বললাম কিছু দোষ ত্রুটি অবশ্যই ছিল, কারণ সেই সময় আমাদের কাছে যেটা প্রয়োজন ছিল যে ইমিডিয়েট কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি, কারণ ডিরেক্ট ইলেকশনের মাধ্যমে যদি আমরা কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি যদি আমরা নিতে যেতাম এবং সেই দাবিতে যদি আমরা একদম অনড় থাকতাম, তাহলে সেই ক্ষেত্রে আমাদের কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি পেতে বা আমাদের সংবিধান পেতে বা আমাদের সংবিধান কার্যকর করতে হয়তো আরো কিছু বছর সময় লেগে যেত। ওকে, তো চলো আজকের মতো ক্লাস আমরা এখানেই এন্ড করলাম। দেখা হচ্ছে তোমাদের সাথে পরবর্তী ক্লাস। পরবর্তী ক্লাস তোমাদের থাকছে বুধবার 7টার সময়। তো আজকের মতো এখানেই এন্ড করছি। সবাই ভালো থাকো, সুস্থ থাকো।